শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজকে একসাথে পশ্চিমবাংলার কোনায় কোনায় দেখা যাবে এবং আজকে জরুরি অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে থাকবে, তাই আজকে সময় নষ্ট করব না। আর আজকে জানি ফোনের অনেক জোয়ার থাকবে, কিন্তু আমরা ফোনে খুব একটা যাব না আজকে, একদম শেষের দিকে। কারণ আজকে যে সুখবরটা দিতে চলেছি আমি আপনাদের কাছে, সেটা আগে আপনাদের জানা জরুরি ভীষণভাবেই, না হলে প্রবলেম। কারণ ইনফরমেশন যত আপনাদের কাছে ক্লিয়ার থাকবে তত আপনাদের সুবিধা হবে নিজেদের মধ্যে অ্যানালাইসিস ডিসকাশন করতে, ঠিক? তো সুতরাং আজকে যে আলোচনা তারপরে পর্যালোচনা যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের মাথায় থেকে যাবে। আপনারা জানেন যে 2 জানুয়ারি থেকে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়েছি, যেটা দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। সেটা মৌখিকভাবে এতদিন আপনারা খানিকটা শুনেছেন যে হ্যাঁ, ওটা পুরোটাই আমরা দায়িত্বে এসেছি এবং নতুনভাবে একদম নতুন করে আবার সেই পুরনো হসপিটালটাকে আবার চিকিৎসার দিক দিয়ে, শুধু সাজসজ্জা ইন্টেরিয়ার ডেকোরেশনে না, চিকিৎসার দিক দিয়েও। কারণ আগে যে সমস্ত ডক্টররা ওখানে কাজ করতেন, নট ব্যাড, তারা তো ভিতরে আছেই, এবং আরও 1300 ডক্টর, 1300, ইটস নট এ জোক। তাদের সহযোগিতায় আবার নতুন করে হসপিটালটাকে আবার রূপ দেওয়া হয়েছে চিকিৎসার দিক দিয়ে। বেড এমনিতেই খালি থাকে না। আমার দায়িত্বে আসার পর থেকে বেড একদমই পাওয়া যাচ্ছে না। কেন? এই জন্যই যে চিকিৎসার দিক দিয়ে যে সমস্ত সিস্টেম ছিল, অ্যাকচুয়ালি কি ট্রিটমেন্ট, চিকিৎসা, এটা সমস্ত কিছু ডিপেন্ড করে কিন্তু সিস্টেমের ওপরে। আর এই সিস্টেমটা 1300 ডক্টর মিলে চেঞ্জ করেছি আমরা। যে অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীরা আসবে, কিন্তু নিজের গাড়িতে বাড়ি যাবে হাসি মুখে। কিন্তু এই দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল, যাকে আমরা বলি ডিজিএম হসপিটাল, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল, তাই নতুন করে এখন ডক্টর সেন্স ডিজিএম হসপিটাল হচ্ছে। সরকারি হসপিটাল নতুন করে আপনাদের বলার উপেক্ষা রাখে না, মিউনিসিপ্যালিটির হসপিটাল যেহেতু। সুতরাং এটা জানিয়ে রাখা হচ্ছে কেন? আজকে হাজার হাজার রোগী এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়াচ্ছে শুধু ভালো চিকিৎসার জন্য, এমার্জেন্সি হিসেবে। সেগুলো আপনাদের জানাবো। হয়তো আপনাদের জানা নেই, আপনারা এক এক জায়গায় এক একজনরা বাস করেন। আজকে সারা পশ্চিমবাংলা এবং বাংলাদেশ তো ইউটিউবের মাধ্যমে দেখছেই আমাদের এই শো। এপার বাংলা এবং ওপার বাংলার মানুষের জন্য এই ডিজিএম হসপিটালকে নতুন করে আমরা সুসজ্জিত করে তুলেছি 1300 ডক্টর মিলে। যে পান থেকে চুন খসতে দেব না, একদম কংক্রিট ট্রিটমেন্ট। সেটা সিস্টেমটা চেঞ্জ করলেই হয়ে যেত হয়তো, তো আমরা সিস্টেমের দিক দিয়েও কিন্তু প্রচুর চেঞ্জ করেছি। তো কোন হসপিটাল? চলুন, ফিরবো না, এবার আমরা প্রেজেন্টেশনের মধ্যেই থাকবো। গো। দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল। সরকারের তরফ থেকেই এই স্পেশালাইজেশনের আমরা পারমিশন পেয়েছি। সুপার স্পেশালিটি না, স্পেশাল। যে স্পেশাল ট্রিটমেন্টটা অনেক হসপিটালেই দেওয়া সম্ভব নয়, আমরা কিন্তু এখানে তার ব্যবস্থা করেছি। এবং গাড়ি নিয়ে যেতে হবে না অন্য কোথাও, একদম ডাইরেক্ট বর্ডার পার করেই সোজা দমদম। আপনার বর্ডার থেকে এখানে আসতে খুব বেশি হলে 1.5 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টা 40 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। খুব মন দিয়ে দেখতে থাকুন, সমস্ত রকম ফ্যাসিলিটিসগুলোই পাবেন। মেডিক্লেম, স্বাস্থ্যসাথী কার্ড এবং একদম ফ্রি
বাংলার গরিব মানুষ যারা আছে চিকিৎসা করার সত্যিই ক্ষমতা নেই, যে মানুষগুলোর জন্য আজকে সরকার থেকে এত ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য ভেবেছে গভর্নমেন্ট এখানে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ব্যবস্থাও আছে। এবারে একটা বাচ্চা, সে কিন্ডারগার্টেনে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তার ফ্যামিলি, তার মানে বুঝতেই পাচ্ছেন যে হ্যাঁ মোটামুটি লেভেল মেনটেন করে, তাহলে সে কি আর ওই ফ্রি ট্রিটমেন্টে যাবে? তাদের নিশ্চয়ই ইচ্ছা হবে যে ওই রকম জেনারেল বেড নয়, তার জন্য যদি একটু পার্সোনাল কিছু থাকতো। সবাই তো পার্সোনাল খোঁজে, তো যাদের যাদের পছন্দ তাদের জন্য পার্সোনাল ব্যবস্থাও রাখা হয়েছে। মানে একটি ট্রেন কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, সেটা জেনারেল ডাব্বা হোক, সেকেন্ড ক্লাস হোক, 2 টায়ার্স, অথবা ফার্স্ট ক্লাস এসি, প্যাসেঞ্জারগুলো পৌঁছাবে কিন্তু সবাই দিল্লিতে, কিন্তু পরিবহনের সময় তাদের যে যার ক্লাস আলাদা, তা সেখানে যার যেটা সামর্থ্য, সবার সামর্থ্যের সম্মান রেখে সেখানে ব্যবস্থা করেছি, এবং রাজ্য সরকার যাতে যথেষ্ট তাতে সাহায্য করেছে। সুতরাং ফ্রি থেকে সেকেন্ড ক্লাস এবং ফাইনাল এসি কোচ সমস্ত কিছুই ওখানেও রাখা হয়েছে। তাহলে এটা ভাববেন না চিকিৎসার কিন্তু কোনো তারতম্য ঘটবে। যেমন আমি বলছি যে শিয়ালদা থেকে দিল্লি গেলে দিল্লিতে কিন্তু সবাই পৌঁছবে, গন্তব্যস্থল এক। আমাদের টার্গেট কি? যে পেশেন্টটি এসেছে তাকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা, তাই না? ঠিক তেমনই এখানেও ক্লাসমেট আলাদা হয়ে যাচ্ছে বলে যে এসি কোচে যে আছে তাকে বোধহয় আরও স্পেশাল দামি ওষুধ দেওয়া হচ্ছে, আর যে ফ্রিতে ট্রিটমেন্টে এসে তাকে বোধহয় কম দামি বাজে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ না, সবাইকেই সমান প্রেসক্রিপশন দেওয়া হয়। চিকিৎসাটা কিন্তু এক, আপনার চুজ। যেমন আপনি যদি চান ফ্রি অফ কস্ট, ওকে। এবার পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, একটু ভালো, আরও ভালো ট্রিটমেন্টের দরকার, আপনি ক্লাস চেঞ্জ করতে পারেন। সব রকমের ব্যবস্থা আমাদের হসপিটালের মধ্যে রাখা হয়েছে। তাহলে এটা ভাবেন, এবং সব ডিপার্টমেন্টের রেড চার্ট কিন্তু চোখের সামনে দেখলেন আপনারা, রিসেপশনে দেওয়া আছে, যে ওখানে কোনো হিডেন চার্জ নেই। এটাই সব থেকে বড় ব্যাপার। এবং এখনো অবধি এবছরে যে সমস্ত রুগীরা যাচ্ছে তারা যে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, এইটা অনেক বড় ব্যাপার। অ্যাম্বুলেন্সে আসা আর নিজের গাড়িতে আনন্দ করে বাড়ি যাওয়া ফ্যামিলির সাথে, এটা একটু সহজ ব্যাপার নয়, কিন্তু কঠিন ব্যাপার। সুতরাং এটাই আমরা চাই, আমাদের পেশেন্টের যেন ডেথ সার্টিফিকেট না লিখতে হয়। আমরা আপ্রাণ সেটাই চেষ্টা করছি। চলুন দেখি, আরও বাকি আছে। তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড আপনাদের জানিয়ে রাখা থাকলো, সেটাও কিন্তু আমাদের হসপিটালে হিট করছে। চোখ বন্ধ করে চলে আসতে পারেন। নেক্সট, দমদম এয়ারপোর্ট থেকে অনলি 10 মিনিটস। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি হসপিটালটা কোথায় পড়ছে। এয়ারপোর্টে নামলে বাইরে যে কোনো স্টেট থেকে বা বাংলাদেশ থেকে, ওখান থেকে 10 মিনিট সময় লাগে বাই কার, একদম এয়ারপোর্ট গেট থেকে। বাংলাদেশ থেকে সহজে রুগী নিয়ে আসা যায়, বাই ফ্লাইট হোক বাই ট্রেন হোক। অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, বাংলাদেশ থেকে ঠিক ওই জায়গাটায় পৌঁছাতে হবে। খুব সহজ উপায়। বাই ফ্লাইটে 40 মিনিট, ট্রেনে 12 ঘন্টা। এবার আপনারা হিসাব করে নিন রুগীর মোড ওয়াইজ, সে কোন মোডে আছে, হেভি এমার্জেন্সি অর জেনারেল, সবটাই পাবেন। নেক্সট, হাওড়া স্টেশন থেকে অনলি 30 মিনিট ফ্রম হাওড়া স্টেশন। সে আগেকার দিনে ট্যাক্সি নিন বা এখনকার ওলা হোক, উবের হোক, ক্যাব হোক, যে কোনো কিছুতেই পৌঁছে যান। মাত্র 30 মিনিটস টাইম লাগবে আমাদের হসপিটাল পৌঁছাতে হাওড়া স্টেশন থেকে। এবার বলে দিই, দমদম দুটো স্টেশন আছে, একটা ক্যান্টনমেন্ট আর একটা দমদম জংশন। দুটো স্টেশনে নামলেই আপনি সহজে, তবে দমদম ক্যান্টনমেন্টের খুব কাছে, আর দমদম জংশন থেকে হয়তো আপনার 10-12 মিনিট টাইম লাগতে পারে, ম্যাক্সিমাম 15 মিনিট। তো সুতরাং যে কোনো স্টেশনেই নামুন,
আপনার যে স্টেশনে সুবিধা হবে সেটা ক্যান্টনমেন্টে নামতে পারেন অথবা দমদম জংশনে। অনলি 20 মিনিট ফ্রম শিয়ালদা স্টেশন। তার মানে সাউথ কলকাতা থেকে যারা আসছেন তাদের জন্য বলে দিই যে লক্ষ্মীকান্তপুর হোক, কাকদ্বীপ, সাগর থেকে, অথবা গোসাবা, বাসন্তী, সুন্দরবন, আপনি শিয়ালদা পৌঁছে যান যে কোনোভাবেই ট্রেনে চেপে। ওখান থেকে আমাদের হসপিটাল পৌঁছাতে মাত্র 20 মিনিট টাইম লাগবে। মেট্রো স্টেশনে যারা সাউথে আছেন, মেট্রো বাড়ির কাছে, সল্ট লেক থেকে আসতে গেলেও এখন মেট্রো চালু হয়ে গেছে, ভেরি ইজি আপনি পৌঁছে যেতে পারছেন। দমদম জংশনে নামুন মেট্রোয়, ওখান থেকে বাইরে বেরোলেই টোটো অটো দাঁড়িয়েছে। আমি টোটো অটোয় বলছি 20 মিনিট লাগে, আমি কোনো ট্যাক্সি নিতে বলছি না, ঠিক? এবং বাসও ডাইরেক্ট ওখান থেকে আসবে না, নাগের বাজারের কাছে ওখানে কাট সার্ভিস আছে, তাই টোটো অটো একদম ওয়েল সার্ভিস দিচ্ছে। আপনি রিজার্ভ করে নিন, একদম হসপিটালের গেটে আপনাকে নামিয়ে দেবে গিয়ে, ঠিক আছে? এরপর থেকে আমরা ঠিক করেছি নেক্সট মান্থে অ্যাপয়েন্টমেন্ট ওয়াইজ দুটো স্টেশনে আমাদের হসপিটালের গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনাদের রিসিভ করার জন্য, যেটা কোনোদিন সম্ভব ছিল না। আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করেছি এবং হচ্ছে। এটা বুঝতে পারছেন না যে 1300 ডক্টর এক জায়গায় হয়েছি মানে সেখানে ছোট্ট ছোট্ট পরিষেবাগুলো যাতে মানুষের কোনো রকমভাবে, আপনাকে টোটোর জন্য অটোর জন্য একটা সময় দাঁড়িয়ে থাকতে হবে না, হসপিটালের গাড়ি দাঁড়িয়ে থাকবে, আপনারা চলে আসবেন তাতে আপনাদের রিসিভ করার জন্য। আমরা শুধু মানুষটাকে সুস্থ করে বাড়ি পাঠাতে চাই। অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে এই 1300 ডক্টর এগ্রিড হয়ে নেমেছি, এমনি করতে নয় রাস্তায়, যে প্রতিদিন মিটিংয়ের মধ্যে থাকতে হচ্ছে। কেন? একটা ওয়েল সেট আপ ফর ট্রিটমেন্ট, ফর এ গুড ট্রিটমেন্ট। হসপিটাল অনেক বড় বড় আছে আমাদের পশ্চিমবাংলার বুকে, কিন্তু ভেরি ফ্র্যাঙ্কলি আপনার বাড়ি থেকে যদি কোনো রুগীকে নিশ্চয়ই যাতায়াত করিয়েছেন, যে হসপিটালে যাতায়াত করছেন আপনি বলুন তো আপনার রুগীর পজিশন এখন কোন কন্ডিশনে আছে, কতটা অ্যাসিওরেন্সের মধ্যে আছে। আর আমরা অ্যাসিওর কেন দিচ্ছি? আমি এতদিন অ্যাসিওরেন্স ট্রিটমেন্ট দিয়েছি আয়ুর্বেদে, আর এখন ওই দমদম গোরাবাজারের হসপিটালের মধ্যে আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি দুটো একসঙ্গে। ব্যাপারটা অনেক বড় করেই ভাবা হয়েছে, যেটা ভারতবর্ষে এখনো কোনো হসপিটাল করার সাহস পেয়ে ওঠেনি। যে একটা পেশেন্টের ওপরেই আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি একই সাথে অ্যাট এ টাইম ট্রিটমেন্টে, এটারই অভাব ছিল। দুটো প্যাথির মধ্যে ইগোর লড়াই ছিল। আমরা এই 1300 ডক্টর ইগো বাদ দিয়ে সবারই আলাদা আলাদা নিজের নিজের ক্যারিয়ারের পজিশন খুব ভালোই, কারো নার্সিংহোম আছে, কারো হসপিটাল আছে, সব আলাদা আছে, কারো ভালো চেম্বার আছে। তাহলে এটা এক জায়গায় হলাম কেন? চ্যালেঞ্জ এটা। অন্যান্য বড় বড় হসপিটালে যেটা হয় না সেটা আমরা এখানে করে দেখাবো, লুটেপুটে রোজগারের জন্য না। সব ডাক্তারই কম বেশি করে খারাপ রোজগার করে না, কিন্তু সত্যিকারের একটা চিকিৎসা প্রতিষ্ঠান কোথায় পশ্চিমবাংলায়? আজকে নাহলে ভেবে দেখুন তো, প্রতিদিনে কয়েক হাজার মানুষ ভেলোর চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, মুম্বাই টাটা মেমোরিয়ালে চলে যাচ্ছে, তাহলে লজ্জা করে না এখানকার ডক্টরদের? তখন আপনাদের ইগো কোথায় থাকে? তখন অন্যান্য হসপিটালের বড় বড় ডাক্তার, এফআরসিএস ডক্টরদের ইগোর লড়াইটা কোথায়? যে আপনাদের না দেখিয়ে আজকে বাইরে পেশেন্টকে নিয়ে চলে যেতে হচ্ছে। তাহলে পশ্চিমবাংলার সব ডাক্তাররা ফেইল, তাই তো? পড়াশোনা শিক্ষা দীক্ষার দিক দিয়ে নয়, ইগোর লড়াই আপনারা শেষ। আমরা শেষ হয়ে গেছি। ইগোর লড়াই করতে গিয়ে আজকে রুগীরা মারা যায়, এটা হলো আসল কারণ। আর এখানে ওই টাইম চেঞ্জ হচ্ছে বলে যে ডক্টরও চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা রুগীর জন্য না। যে ডক্টরের আন্ডারে থাকবে ফার্স্ট টু লাস্ট তার আন্ডারেই থাকবে। কেন? হিস্ট্রিটা তার মাথায় থাকবে, সে জানে পেশেন্টের কন্ডিশন কি আছে, কি কি দিতে হবে, এখন কেন প্রবলেমটা হচ্ছে, বা কি করে তাড়াতাড়ি কমানো যেতে পারে। সকালে একটা ডাক্তার দেখে যাবে, বিকেলে আরেকজন না। যে রুগী যার আন্ডারে, সিস্টেম অনেক চেঞ্জ করা হয়েছে, তাই আজকে নতুন করে আপনাদের সুস্থ থাকার নতুন দিশা। ডিজিএম হসপিটাল, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। লেটস গো।
আমরা মেট্রোয় ছিলাম। তাহলে মেট্রো থেকে বাইরে বেরোবার পর টোটো বা অটোয় পৌঁছে যাবেন। দমদম জংশনে নামলেও বাইরে বেরিয়ে এসে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনার জন্য টোটো অটো ওয়েট করছে। আপনি ভেরি ইজিভাবে পৌঁছে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। রুগী যদি সিরিয়াস হয় আপনারা আগে থাকতে জানিয়ে রাখলে আমাদের প্রতিনিধি কারা, যাদের নাম্বার নিচে দেওয়া আছে ওনাদের আগে নক করতে হবে আপনার পেশেন্ট সিরিয়াস কিনা। কেন আমরা আগে থাকতে ব্যবস্থা রাখবো আপনার পেশেন্টের জন্য। আপনি এসে ডক্টর খোঁজাখুঁজি এনকোয়ারি অফিসে যেতে হবে, এমার্জেন্সি কোথায় খুঁজ দেবো সব কিছু না। আপনাকে রিসিভ করার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবে হসপিটালের গেটে। কেন? অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট, যেটা অন্যান্য হসপিটালে হয় না। নিচে নাম্বার দেয়া আছে, ওই নাম্বারে ফোন করে কল করে বলে দিন আপনার পেশেন্টের কি কন্ডিশনে আনছেন, খুব সিরিয়াস আছে, আপনার জন্য নিচে লোক ওয়েট করবে স্টাফরা। ওই রুগীকে কোথায় নিয়ে যেতে হবে আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি খালি যা যা প্রসিডিউর আছে প্রসেসিং গিয়ে কাগজপত্রে নাম টাম লিখে ভর্তি করে দিন। বাকি রুগী তার নিজের ওয়ার্ডে পৌঁছে যাবে। আপনাকে নিয়ে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো ডক্টরের হাত ধরে টানাটানি করতে হবে না। সেই ব্যাপারটা এখানে নেই। কারণ একটা নতুন জায়গায় এলে কোথায় ওয়ার্ড, কোথায় ডক্টর, কোথায় রিসেপশন, কোথায় ইনকোয়ারি অফিস, কোথায় টাকা পয়সা দিতে হবে কি না, কোথায় স্বাস্থ্যসাথী কার্ডটা পাঞ্চ করাতে হবে, মেডিক্লেমটা কিভাবে হবে, আপনি সমস্ত ডিটেল জানিয়ে আসুন। আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে কি নেই, মেডিক্লেম আছে, আচ্ছা মেডিক্লেমে কি করতে হবে, এভরিথিং সব আপনার জন্য রেডি থাকবে। এমনই অ্যারেঞ্জ করে, কিন্তু অ্যাডভান্স জানিয়ে আসুন যে রুগীকে নিয়ে আসুন। কারণ আপনার রুগী তো অ্যাডমিশন করাতে আসছেন না, সেটা 1 দিনের জন্যই হোক বা 3 দিনের জন্যই হোক অথবা 5 দিনের জন্যই। অ্যাডভান্স আগে থাকতে জানিয়ে রাখলে রুগীর কন্ডিশন, আপনি কিভাবে রুগীটাকে দেখাতে চাইছেন, আপনি টাকা পয়সা খরচা করে না মেডিক্লেমে না স্বাস্থ্যসাথী কার্ডে, আগে থাকতে সব অ্যারেঞ্জ থাকবে। দেখবেন আপনার রুগীর নাম আগে থাকতে ওখানে লিস্টে ওঠানো আছে। দিস ইজ দ্য অ্যাডভান্স টেকনোলজি। আজকে যদি অ্যাডভান্স টেকনোলজি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিসের এত বিজ্ঞানের উন্নয়ন, যদি একটা রুগীকে সুস্থতা না দেওয়া যায়। এতদিন আয়ুর্বেদ নিয়ে লড়ে এসেছি পুরোপুরি, এবার একবার অ্যালোপ্যাথি সেট আপটা দেখতে চাই, সেটাও তো পরিবর্তন আনা যায় কিনা আপনাদের জন্য, আপনাদের পরিষেবার জন্যই। সো আমরা দমদম জংশনে ছিলাম। দমদম জংশন থেকে সহজে দমদম স্টেশন থেকে হাসপাতাল অব্দি অটোতে 15 মিনিট লাগে। রাস্তা অব্দিও দেখিয়ে দিলাম, ঠিক অটো ওয়েট করছে একদম আপনার জন্য। এবার আসি মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলা আমাদের পশ্চিমবাংলার মানুষ অনেকেই জানে না, কলকাতার লোকেরা প্রতিদিন প্রতি রাত্রে, আমি শুধু এই বিকেল 5টা থেকে পরের দিন সকাল 6টা অবধি টাইম দিচ্ছি, মানে সন্ধ্যে 6টা থেকে 12 ঘন্টা, এই সন্ধ্যে থেকে পরের দিন সকাল অবধি আমাদের কলকাতার মানুষের কোনো আইডিয়া নেই। একদিনে অন্তত 200 থেকে 300, প্রতিদিন 200 থেকে 300 অ্যাম্বুলেন্স মুমূর্ষু রোগী নিয়ে কলকাতার বুকে চলে আসে। তারা কিচ্ছু জানে না কোথায় ভর্তি করতে হবে, কোন ডাক্তারকে দেখাতে হবে, কি সাংঘাতিক অবস্থা। হসপিটালে 2 দিন রাত কাটালে এই অভিজ্ঞতাগুলো হয়ে যায় যে একটা মুমূর্ষু রোগীকে নিয়ে তার বাড়ির লোকের কি নাজেহাল অবস্থা হতে হয়। কারণ আমরাও ডাক্তার বলে আমাদের যে রোগী নিয়ে যেতে হয় না তা তো নয়, আমরাও পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করেছি। বিভিন্ন হসপিটালে দুয়ারে দুয়ারে বেড নেই, ডক্টর নেই, মানে যেখানে বেড আছে সেখানে ডক্টর নেই। কোথায় না, উনি গোয়া বেড়াতে গেছেন, আপনার রোগীর জন্য যে ডক্টর উনি অ্যাভেলেবেল না, আপনি অন্য হসপিটালে চলে যান। মুখের ওপর একবারও ভাবলো না রুগীটা এসেছে মুর্শিদাবাদ থেকে। রুগীরা দম নেই, আর হয়তো 10 মিনিটের মতো তার অক্সিজেন চলবে। কত রুগী এরকম রাস্তায় ডেড হয়ে গেছে সে খবর আমরা রাখি না। আজকে প্রফেশনে আছি বলে এগুলো শুনতে পাই, জানতে পাই, খারাপ লাগে এগুলো। এতদিন কিছু করার ছিল না, বাট আজকেই রাজ্য সরকার হেল্পটা দিয়েছে বলে আজকে এত বড় একটা পদক্ষেপ নিয়েছি আমরা 1300 ডক্টর মিলে, সবাই মিলে সবার মতামত নিয়েছি। ছোট্ট ছোট্ট এত আইডিয়া সব আমার একার না, কিন্তু এতজন ডক্টরে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে
রুগীটাকে সুস্থ না করে আমরা ছাড়বো না। আমাদের সুস্থ করাটাই মেন টার্গেট, কিন্তু চ্যালেঞ্জ এটা। বড় অট্টালিকা, বড় বিল্ডিং বানালে বিরাট হসপিটাল হয় না। যেমন অনেক ডিগ্রি থাকলেই অনেক বড় টিচার হয়ে যায় না, অনেক বড় ডক্টর হয়ে যায় না, রুগীকে রেজাল্ট দিতে হয়। ঠিক তেমনই হ্যাঁ, আমাদের হসপিটালটা অনেক বিরাট বড় নয়, তবে খুব ছোটও না। কিন্তু যারা আগে দেখেছেন তারা তো জানেন, তার থেকে আরো অনেক সুন্দর রেনোভেট করা হচ্ছে। দেখলেন তো, আবার দেখাবো। ঠিক নেক্সট তাহলে মুর্শিদাবাদ। প্রতিদিন কমপক্ষে 200 অ্যাম্বুলেন্স কলকাতা আসে কঠিন রুগী নিয়ে। আমরা সেটা অনেক বাঙালি জানি না। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবাংলায় মানে বিচ, সি বিচ দেখতে হলে পূর্ব মেদিনীপুর। কিন্তু এটা কি আমরা জানি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে যদি রুগীর কন্ডিশন খারাপ হয়ে যায়, ওখানকার হসপিটাল আর রিস্ক নেয় না, সঙ্গে সঙ্গে রেফার করে কলকাতায় পাঠিয়ে দেয়। আচ্ছা, এই যে রেফার করে দেয়া হলো, তাহলে এত বড় হসপিটাল, সেখানে কি বড় হসপিটাল নেই? ডক্টর কি একবারও ভাবলো না রাস্তায় যেতে যেতে যদি রুগীটা মারা যায়? গেলে বাড়ি লোকের গেল, আপনাদের কি মাইনে পেয়ে যাবো, তো স্যালারি তো পেয়ে যাবো। এই মানসিকতা ছিল বলেই কিন্তু রুগীদের সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়া যায়নি। সেই মানসিকতা চেঞ্জ করেছি, অন্তত আমাদের ইউনিটে। ঠিক, ঝাড়গ্রাম সুন্দর জায়গা, বেড়াতে যাওয়ার জন্য অসাধারণ। ঝাড়গ্রামের রাজবাড়ি সব ঠিক আছে, কিন্তু যদি একটা রোগী সিরিয়াস কন্ডিশন হয়ে যায়, ছোট্ট একটা ওটি করতে গিয়ে, অথবা সামান্য একটু অ্যাসাইটিস হয়েছে, পেটে জল বের করতে গিয়ে, শ্বাসকষ্ট উঠে গেছে, আর রাখবে না। এবার ঝাড়গ্রাম থেকে কলকাতা পৌঁছানো টাইম কতক্ষণ লাগে? রুগী বাঁচবে তো? তবুও চলে আসতে হয়। সেখান থেকেও প্রতিদিন অন্তত 50 থেকে 60 খান অ্যাম্বুলেন্স দৌড়ে আসে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকেও কমপক্ষে 200 থেকে 300 অ্যাম্বুলেন্স পার নাইট। এগুলোর খবর আমরা রাখি না। পোল্ট্রিতে মুরগি ভরার মতো হসপিটালে গিয়ে ভরে দিলাম। কি হয় কন্ডিশন, আমাকে কি বলতে হবে খুলে? বলুন। 3 ঘন্টা হয়ে যাওয়ার পরেও ডক্টর এখনো আসেনি, যন্ত্রণায় ছটপট করছে। তাকে যে একটা পেন কিলার ইঞ্জেকশন দিয়েও নার্স রেখে দেবে, সে ক্ষমতা নেই। না, ডাক্তার না বললে আমরা কিন্তু দিতে পারি না। আমরা জানি সবকিছু নিয়ম মেনেই করতে হয়, সিনিয়ররা না বললে তো চলে না। কিন্তু রুগীটা তো আপনার সিনিয়রের আদেশ আস্তে আস্তে, পারমিশন আস্তে আস্তে মারা যাবে। তাই এখানে 24 আওয়ার ডক্টর রাখা হয়েছে। 1300 ডক্টর ছেড়ে কথা বলবে না। অলওয়েজ 10 জন করে প্রতি শিফটের ডক্টর এখানে রেডি থাকে। রেখেছি আমরা নতুন করে আবার সেই সেটআপ। দেখুন, বেড়াতে যাওয়া, পিকনিক করা, হই হই করা, বিদেশ যাত্রা, ছেলে মেয়েদের বিয়ে থা দিচ্ছেন, সংসারপাতি সব ঠিকঠাক আছে, আনন্দের মুহূর্ত। বাট এই সুখের সংসারে যখন অসুখ ঢুকে যায়, তখন কিন্তু এগুলো নিয়ে ভাবতে হয়। কারণ এটা আমাদের প্রফেশন বলে সারাদিন এটা নিয়েই ভাবি। একটা মানুষকে কি করে সুখের সংসারেই রেখে দেওয়া যায়, যেন অসুখ না ঢোকে তার সংসারে। ঠিক তো, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। আরেকটা জায়গা আছে, চলুন, পুরুলিয়া। পশ্চিমবাংলার মধ্যে যদি মানে বেরিয়ে আনন্দ নিতে হয়, তাহলে পুরুলিয়া। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, সমস্ত কিছু। আবার এই পুরুলিয়াতেই একটা স্টেশন আছে, আপনাদের ছোট্ট বলে বেগুন কোদর বলে নাম, যে স্টেশনটা ট্রেন থামে না। এবং সত্যি ওই স্টেশনে একসময় ভুতুড়ে ব্যাপার ঘটতো, যার জন্য আজও অবধি বেগুন কোদর স্টেশনে এখনো ট্রেন থামে না। পুরুলিয়া জংশনের ঠিক আগের স্টেশন। পুরুলিয়া জেলাটি মারাত্মকভাবে সাজানো এবং সুন্দর। ওখানে গেলে 2-1 দিনে আসতে ইচ্ছে কোনো, গোটা পুরুলিয়া ঘুরতে গেলে 7 দিন থেকে 10 দিন টাইম লাগবে। কিন্তু চিকিৎসা ব্যবস্থা এখন অনেক পিছিয়ে।
কিছু করার নেই। কেন জানলে আপনারা খুব অবাক হবেন। এই যে আপনাদের ভিজিটিং প্লেসগুলো দেখতে পাচ্ছেন পুরুলিয়া, পাহাড়, ঝর্ণা, নদী, মন্দির এবং ছৌ নাচের যে সমস্ত মুখোশগুলো তৈরি হয় সেটা পুরুলিয়াতেই। মানে গেলে আসতে ইচ্ছা করবে না, এক একটা জায়গায় আপনার সারাটা দিন কেটে যাবে। কিন্তু এখন ওখানকার মানুষ, অনেক জেলা, এখন অনেক ওই জেলার অনেক গ্রাম আছে পুরুলিয়াতে যে পুকুরের জল খেতে হয় আজকের দিনেও। আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, আইফোন ব্যবহার হচ্ছে, OnePlus ফোন ব্যবহার হচ্ছে, আর এখনো কিছু মানুষ আমাদেরই এই পশ্চিম বাংলার গ্রামে পুকুরের জল পান করতে হচ্ছে। পৌঁছায়নি, হবে। এগুলো তো আর কলকাতার মানুষের দোষ না, যাদের উপর দায়িত্ব আছে সে তারা করে উঠতে পারেনি হয়তো। কারণ ওই পুকুরের জল আজকের ডেটে পান করা মানে তো শরীর খারাপ হবেই। সিরিয়াস প্রবলেম হয়ে গেলে আবার সেই কলকাতা দৌড়াতে হচ্ছে। আজকে যদি পুরুলিয়া ওই জায়গা থেকে আমার কাছে রুগী চলে আসতে পারে দেখাতে, তার মানে হসপিটালে কত হাজার করে রুগী আসে ভাবছেন? আমার মতো ছোটোখাটো একটা নগণ্য ডাক্তার, সেখানেও পুরুলিয়ার মতো অত দূর থেকে পেশেন্টকে নিয়ে এখানে হাজির হয়ে যায়। কঠিন সমস্যা সব। তাহলে কত হাজার ওখানে এরকম কঠিন সমস্যা নিয়ে আছে, হচ্ছে না, দেখভাল হচ্ছে না। এইটা আমাদের কাছে খুব খারাপ। সেই কথা ভেবেই আমি তো বলেইছি যে এপার বাংলা আর ওপার বাংলা দুই বাংলাতেই কিন্তু দেখুন, কাউকে না কাউকে তো বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে। শুধু আপনি যদি একটা রাজ্য সরকার, সরকার মানে কি কোনো না কোনো মানুষ তো। আপনার এলাকায় আপনি সরকার বললে একজন কাউকে চেনেন, তাহলে আপনার আমার কোনো দায়িত্ব নেই, সব সরকার করে দেবে। কি করে হয় সেটা? আমার বাড়ির সামনে ময়লা ফেলে যাচ্ছে, যদি আমি নজর না দিই সরকার নজর দেবে সেখানে। আপনার বাড়ির পাশের পুকুরটা জল পচে গেছে, সেখানে ওষুধ দিতে হবে, সেটা আপনি নজর দেবেন না, সেখানেও গভর্নমেন্ট না। আপনার আমাকে নিয়েই কিন্তু সরকার, সরকার বলে আলাদা করে কোনো চিহ্নকরণ হয় না। আপনাকে আমাকে নিয়েই যখন সরকার, তার মানে বাংলা যতজন মানুষ আছে সবারই দায়িত্ব পড়ে যায় একটা মুমূর্ষু রোগীকে সুস্থ করে তোলা, বা কেউ রাস্তায় অসুবিধে পড়লো তাকে দায়িত্ব নেওয়া। ঠিক? তাহলে এই ধরনের এখনো পানীয় জল পুকুর থেকে তুলে খেতে হয়। এবার আসি দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা জায়গা মেনশন করেছি, সেখান থেকে রুগীরা আসতে শুরু করেছে অলরেডি। এবং আপনাদের আবার জানিয়ে দিলাম যারা আজকে অনুষ্ঠানের সামনে বসে, সুন্দরবন, গোসাবা, বাসন্তী, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বসিরহাট, হাসনাবাদ, এই জায়গাগুলো থেকে আমাদের কাছে পেশেন্ট তো আসতেনি। কিন্তু এবার আরো জানিয়ে রাখি, আপনাদের ওদিকে প্রচুর কঠিন রুগীরা আছে, সরাসরি একদম হসপিটালে চলে আসুন। আমি তো বলেই দিয়েছি 0 থেকে 100 অব্দি সব রকম লেভেলের ট্রিটমেন্ট এখানে দেওয়া যায়, ফ্রি অফ কস্ট থেকে পেয়েবেল অব্দি। আপনি যেমন চাইবেন, আপনার রোগীর যেমন কন্ডিশন হবে তাকে সেই ডিপার্টমেন্টে দিতে হবে। উদ্দেশ্য একটাই, স্টেবল করা রোগীটাকে, তারপর ট্রিটমেন্ট তো চলবেই। একটা মুমূর্ষু রোগীকে তো আর 5 দিন থেকে 7 দিনে কিওর করে দেওয়া যায় না। এবং এখানে অ্যাটাচমেন্ট কি, যতক্ষণ এখানে থাকবেন এমার্জেন্সি হিসেবে আপনার মডার্ন মেডিসিন, বাড়ি যাবেন যখন আয়ুর্বেদ মেডিসিন, যেটা আপনার রোগটা কিওর আনবে। এই সিস্টেম এখন অবধি কোথাও করা হয়নি, প্রথমবার ভারতবর্ষে। এই যে ছোট্ট প্রয়াসটা নেওয়া হয়েছে, রেজাল্ট কিন্তু অনেক দূর অব্দি এগোবে, আরো সাংঘাতিক রেজাল্ট আসবে। নেক্সট, তাহলে জায়গাগুলোর নাম, অ্যাম্বুলেন্স সে চলে আসুন, অথবা গাড়িতে চলে আসুন, ট্রেনে চলে আসুন। আমি তো শিয়ালদা থেকে আসার রাস্তাও বলে দিলাম। যে কোনো রাজ্য থেকে সহজে রোগী নিয়ে আসা যায়। আমি 2টো জায়গায় মার্ক করে দিয়েছি।
পশ্চিমবাংলা ঠিক কোন জায়গাটায় পড়ছে অ্যারো চিহ্ন দেওয়া আছে। আপনি যে কোনো রাজ্য থেকেই মুভ করতে পারেন। আমাদের পশ্চিমবাংলা থেকে রুগী যদি বাইরে যেতে পারে, বাইরের রাজ্য থেকে কি রুগী আমাদের কলকাতায় আসে না? কে বলেছে আসে না? প্রচুর আসে। তো সুতরাং খবরটাও তো তাদের পৌঁছাতে হবে। আপনারা যেমন কোথাও পিকনিক করে এলে আপনারা আরো বন্ধু বান্ধবকে ফোন করে বলেন, দারুণ জায়গা, দারুণ, যা তোরা পিকনিকটা করে আয়, অসাধারণ, এসব বলিস না বন্ধু বান্ধবদের? ঠিক, তাহলে বন্ধুদের ফোনে কেন বলা যাচ্ছে না যে হ্যাঁ বাংলা থেকে শুধু বাইরে নয়, বাইরে থেকেও বাংলায় ট্রিটমেন্টের জন্য আসে? কেন আমার মতো ছোটখাটো ডক্টরের যদি আজকে অ্যারাউন্ড ওয়ার্ল্ডের পেশেন্ট থাকে, বাইরের কান্ট্রি থেকে আজকে পেশেন্ট তারা দেখাচ্ছে, তাহলে কেন এত বড় হসপিটালে আসবে না? হ্যাঁ, ভিডিও কলিং এর ব্যবস্থা যাদের নর্মাল, আজকে হসপিটালটা তাদের জন্যই বলছি, এমার্জেন্সি, ফর হেভি এমার্জেন্সি, এখনই অ্যাডমিশনের দরকার আছে, তাদের জন্যই তো। নেক্সট, তাহলে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে সহজে চলে আসা যায়, যেহেতু এয়ারপোর্টের একদম 10 মিনিটের তফাতে আমাদের হসপিটাল। এটা আমাদের অনেক বড় প্লাস পয়েন্ট। প্রতিদিন কমপক্ষে 1000 অ্যাম্বুলেন্স কলকাতায় চলে আসছে কঠিন রোগী নিয়ে। রাতের কলকাতা বড় সাংঘাতিক। হাওড়া জেলা থেকেও জানিয়ে দিয়ে হাওড়া ব্রিজ পার হলেই আর মাত্র 30 মিনিট ম্যাক্সিমাম। এত ইজি, এত কাছে না। আপনার ঘটি বাটি বন্ধক দিতে হবে না, দলিলপত্র নিয়ে ঘোরাঘুরি করতে হবে না, একদম রিজনেবলে আপনার রোগীকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরতে পারছেন। এর থেকে বড় আর কি হতে পারে বলুন তো? মেডিকেল এমার্জেন্সি, এমার্জেন্সি থাকলে আপনাকে ওয়েট করতে হবে না। আমি আবার মনে করে দিচ্ছি, আপনি শুধু ফোনে আগে থাকতে জানিয়ে রাখবেন আপনার রোগীর এমার্জেন্সি কন্ডিশন, শুধু ফোনে জানিয়ে রাখবেন, নামটা রোগীর বলে রাখবেন, বয়সটা বলে রাখবেন। আপনার রোগীর জন্য রাস্তা থেকে ওয়েট করবে আমাদের স্টাফ, সেটাই ইনস্ট্রাকশন দেওয়া আছে। নতুন কিছু মনে হচ্ছে? অন্যান্য হসপিটালে গিয়ে কি খুঁজতে হয়তো পাগলের মতো দৌড়াতে হয়, রুগী যন্ত্রণায় কাতরাচ্ছে, আপনি হাতড়ে বেড়াচ্ছেন, কোথায় নিয়ে গিয়ে কথা বলবো, কোথায় রুগীটাকে নিয়ে যাব। এমার্জেন্সিতে নিয়ে গেলেন, সেখানে নার্স আবার নতুন নাটক শুরু করেছে, ডাক্তারবাবু এখন টিফিনে বসেছে, আপনি আধা ঘন্টা বাদে আসুন। আরে আধা ঘন্টায় তো অনেক লেট, রুগীর হার্ট অ্যাটাক হয়ে গেছে, আধা ঘন্টা মানে? এখানে এটা হবে না, কোনোভাবেই হতে দেব না, সেই মিটিংয়ে করা হয়েছে। Any emergency team always ready for you. আমার এখানে এরকম 4টে ইমার্জেন্সি টিম করে দেওয়া হয়েছে শুধু এমার্জেন্সি রোগীদের জন্য। কোন রোগীকে কোন ওয়ার্ডে নিয়ে যেতে হবে, কোন ডক্টরের সঙ্গে ভিজিট করে দিতে হবে, আপনাদের কিছু চিন্তা করতে হবে না। 4টে এমার্জেন্সি টিম অলওয়েজ ওয়েট করছে গেটে। খালি শুধু রোগীর নাম জানবে, টিমকে বলা আছে আপনাদের টিমের এই রোগী আসছে। আশা করি এই সিস্টেম এখন অবধি আপনারা পাননি, এখানে পাবেন। এনি অ্যাক্সিডেন্ট কেস অন রোড, রোড অ্যাক্সিডেন্ট হলে চোখ বন্ধ করে নিয়ে পৌঁছে যান। ব্লাড দেওয়ার ব্যবস্থা ইত্যাদি এভরিথিং উইল অ্যারেঞ্জ ফর ইউ। হার্ট অ্যাটাক, any heart related emergency cases, blockage, come. ব্রেন স্ট্রোক যদি হয়ে যায়, এখন অনেক বাড়ির লোক বুঝতেই পারে না রোগীটাকে ডাক্তারখানায় নিয়ে যাব না কোথায়, কি করব, স্ট্রোক হয়ে গেছে, কি করতে হয়? এমার্জেন্সি, ইমিডিয়েট ভেন্টিলেশন, ইমিডিয়েট। 3 ঘন্টার মধ্যে স্ট্রোক হয়ে যাওয়া, 3 ঘন্টার মধ্যে ভেন্টিলেশনে পাঠালে রোগী অনেক দ্রুত সুস্থ হয়ে উঠবে, নর্মালে ফিরে আসার চান্সেস আছে। ওটা যদি 12 ঘন্টা পার হয়ে যায়, না কালকে সকালে নিয়ে যাব, থাক হয়ে গেল, ওই যে ব্লাড ক্লট হয়ে গেল, আর জীবনে প্যারালাইজ ঠিক হবে না।
এমনও অনেক রুগীর বাড়ির লোক আমার কাছে আসে, আমি দেখেছি, ডাক্তারই দেখাই নাই, এই তো 1 বছর হয়ে গেছে, আমি এখন সিটি স্ক্যান করছি, ডাক্তার বললো আবার একটা এমআরআই করতে। সিটি স্ক্যান করছি, তবুও তো সারল নি। মানে তাদের ধারণা সিটি স্ক্যান বোধহয় কোনো ট্রিটমেন্ট, ওটা দিয়ে সেরে যায়, এরকম অনেক মানুষের ধারণা আছে। চেঞ্জ করুন এগুলো, চেঞ্জ। তাই বলি, এমার্জেন্সি হলে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, শুধু ডিজিএম হসপিটাল, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। নেক্সট, তাহলে ব্রেন স্ট্রোক হলে আর লেট নয়। লিভার সিরোসিস, অ্যাসাইটিস হয়ে গেছে, লিভার সিরোসিস হলে হসপিটাল আপনাকে ফেরত দিয়ে দেয়, খালি বলে দেয় পেটে জল জমে গেছে, ওইটা বার করতে আনবেন। আর বাকিটা কি হবে স্যার, লিভারটা তো পচে গেছে, বলছে ট্রান্সপ্ল্যান্ট করে নিন। সেটা রোগীর বাড়ি জিজ্ঞেস করেনি কোথায় ট্রান্সপ্ল্যান্টটা করাবো, আর লিভারটা পাওয়া যায় কোথায়? মুরগির দোকানে না মটনের দোকানে, খাসির মাংসের দোকানে? কোথায় পাওয়া যায় লিভারটা? ওদের দোকানে পাওয়া যায় জানি। তাহলে এই ট্রান্সপ্ল্যান্টের মিথ্যে সব গল্প আমাদের এখানে বলা হয় না, যেটা এখনো ইন্ডিয়া পিছিয়ে আছে এই ট্রিটমেন্টে। ট্রান্সপ্ল্যান্টের গল্প যাদের সঙ্গে হয়েছে ওটা ফেক হয়েছে আপনার সাথে, ভুল। তো সুতরাং এই লিভার সিরোসিস পেশেন্ট দেখবেন, ঠিক আছে, ক্যান্সার না, ক্যান্সার না। যদি আমার এতদিন 23 বছরে শুধু আয়ুর্বেদ ট্রিটমেন্ট দিয়ে আমি লিভার সিরোসিস পেশেন্টকে, দিব্যি আছে এখনো অবধি, 7-8 বছর এখনো চেক আপে আসে, নর্মালের দিকে প্রায়, ভালো রাখা যায়। এবার আপনারা ইচ্ছা করে খারাপ করে ফেললে কি করবো? লিভার সিরোসিস পেশেন্ট একটু ভালো হয়ে গেছে, ব্যাস ড্রিঙ্কস করা শুরু করলো, ব্যাস ও বাঁচানো যাবে না, ভগবান নাকি ডাক্তার? তাহলে পেটে জল জমে যায় ইত্যাদি সব সিরিয়াস কেস, আসুন একদম কত 4-5 ঘন্টার জন্য রাখবেন, আবার রোগীকে নিয়ে চলে যান, ছুটি, দিনের দিনেই ছুটি, ওই একদিনের জন্যই অ্যাডমিট করান, সুন্দরভাবে অতি যত্ন সহকারে জল বের করে দেবে, না না কোনো এক্সট্রা খরচা না, ঠিক আছে? নেক্সট আরেকটা আছে প্লুরেসি, লাংসে যখন জল জমে যায়, এটা বের করা নিয়েও প্রচুর ব্যবসা চলছে বাজারে। তাকে বলা হলো যে একটুখানি লাংস থেকে জল বের করে দেওয়া হবে, না ও তো 50,000 টাকা জমা দিন ইত্যাদি ইত্যাদি। কেন? জলটা ট্যাপ করে বের করে দিতে কি এমন আহামরি ফর্দ লাগে? লাগে না তো। এবার এই জায়গাগুলোই তো দেখব, এই জায়গাগুলো এইটুকু কারণের জন্য, যেমন একটু পেটে জল বের করবে কোথায় সেটাই খুঁজে পায় না, বলে ডাক্তারবাবু নিয়ে গেলেই তো 10,000 টাকা। লাগে না, লাগে না। ভর্তি রাখা থেকে তাকে দুপুরের লাঞ্চ দিয়ে, সকালের টিফিন দিয়ে, ডক্টর ফিস দিয়ে, গোটা ওয়ার্ডের চার্জ নিয়েও 3 থেকে 4,000 টাকার মধ্যে, যেটা বাড়িতে গিয়েও সম্ভব ছিল না, তাই না? তাহলে এতদিন 3 থেকে 4,000 টাকা পেটে জল বা লাংস প্লুরেসি জল বের করে দেবে, আবার কত লাগে? আপনারা জানেন, যারা বের করতে যান হসপিটালে নিয়ে গেলে ক টাকা বিল নেয়, আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু এবারে বুঝতে পারছেন দুধ কা দুধ পানি কা পানি, ফিল্টার। কেন এই ডিজিএম হসপিটাল, দমদম গোরাবাজার হসপিটালের উপর জোর দিচ্ছি? একটাই কারণে, এখানে কোনো ডাকাতি হবে না, ডাক্তারি হবে, হতে দেয়া যাবে না, দেব না। যে নতুন 1300 ডক্টর অ্যাড হয়েছি, এইবারে দেখব সত্যিকারের ট্রিটমেন্টটা এবং কম খরচে সঠিক ট্রিটমেন্ট হয় কিনা, সেটাই দেখতে চাই আমরাও। নেক্সট, অ্যানি ক্যান্সার ট্রিটমেন্ট। এতদিন তো বাছাই করা হতো না, এখন যে কোনো ধরনের ক্যান্সার নেবেন, অনকোলজি ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে, কেমো থেকে আরম্ভ করে এভরিথিং, সমস্ত কিছু এখানে করা হচ্ছে। ডোন্ট ওয়ারি। আবার বলে দিই, ভিটেমাটি বন্ধক দিতে হবে না। পেশেন্ট কেন বলুন তো আরো জোর দিচ্ছি, কারণ আমিও তো আয়ুর্বেদে ক্যান্সারের ট্রিটমেন্ট করে এসেছি এত বছর যাবত। এমার্জেন্সি মোডে শুধু থাকবে, তারপর বাড়ি নিয়ে যান, বাকিটা আয়ুর্বেদ। এরম একটা কম্বিনেশন, এমার্জেন্সিতে মডার্ন মেডিসিন, বাড়িতে থাকাকালীন আয়ুর্বেদ। দেখুন রুগীটা দাঁড়ায় কিনা। যেটা অ্যালোপ্যাথিতে সম্ভব ছিল না কোনো দিন, সেটা আয়ুর্বেদে হবে। আর যে টেকনিক্যালি কাজগুলো আয়ুর্বেদে হয় না, সেটা হসপিটালে হবে, মডার্ন মেডিসিন। এবারে রুগী সুস্থ হবে না, কম পড়ে যাচ্ছিল তো, এখন ডান হাত আর বাঁ হাত দুটো একসঙ্গে কাজ করছে, রেজাল্ট তো ডবল দেব, ডবল দেবই, শুধু দেব না, দিচ্ছি। জানুয়ারি 23-এর 2 তারিখ থেকে অলরেডি দিচ্ছি।
কিডনি ডায়ালিসিস যাদের চলছে বা কিডনি ফেল হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে ডায়ালিসিসের নাম করে লুটমার চলছে, না, এখানে হবে না। ওষুধে দ্বারা ক্রিয়েটিনিন কমানোর ক্ষমতা ছিল না মডার্ন মেডিসিনে, আজও ছিল, নেই। কেন? ডক্টররাই স্বীকার করেছে, আমিও ভেতরে ঢুকে দেখলাম তাই অবস্থা। কিন্তু আমাদের মেডিসিনে তো ক্রিয়েটিনিন কমায়, আমার তো কয়েকশো পেশেন্ট আছে, কয়েক হাজার রোগী দেখে নিয়েছে এতদিন অবধি। কে বলেছে ক্রিয়েটিনিন কমানো যায় না? হ্যাঁ, রুটিনটাও মানতে হবে আপনাকে, বাড়িতে বদমাইশি করবেন না, যেগুলো রুলস রেগুলেশন বলে দেবো সেগুলো মানবেন, তাহলেই হবে। আর ডায়ালিসিসের যদি প্রয়োজন হয় টেম্পোরারি, নট পার্মানেন্ট। সারা জীবন নিয়ে যেতে হবে এই শব্দটা আমার হসপিটালে হবে না। সারা জীবন কি? সারা জীবন যে ডক্টর ট্রিটমেন্ট করছে ওই তো বাঁচবে না, তাহলে আমরা সারা জীবন ট্রিটমেন্টটা দেবে কে? সারা জীবন না, পার্টিকুলার কয়েকটা মাস, তাও পেশেন্টের উপর ডিপেন্ড করছে, যেটুকু সময় লাগে। আয়ুর্বেদ ওষুধটাও তার সঙ্গে, মেডিসিনে আয়ুর্বেদ, টেকনিক্যালি অল সেট আপ অ্যালোপ্যাথি। সারবে না মানে ডাবল স্ট্রেংথ, এখন ডিএস সিস্টেম। আগে কয়েনের একটা সাইড পেতেন দেখতে, এখন একটা কয়েনের দুদিক আছে আপনার হাতে, হেড অর টেল দুটোই আপনার, আয়ুর্বেদ এবং মডার্ন মেডিসিন অ্যালোপ্যাথি একসাথে। হ্যাপি অ্যান্ড হেলদি ফ্যামিলি। নিজের পরিবারকে এরম হ্যাপি এবং হেলদি রাখার জন্য একটাই প্রতিষ্ঠান পশ্চিমবাংলার বুকে। সবেতেই কটা দিন নিয়েছি, আর 2 মাস যেতে দিন, লোকের মুখে মুখে ঘুরবে যে হ্যাঁ সত্যিকারের একটা চিকিৎসার প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। কে বলেছে করা যায় না? তবে হ্যাঁ, সেখানে অনেক এফর্ট দিতে হয়েছে, অনেক বেশি। সরকারি প্রতিষ্ঠান তো আরো অনেক হসপিটাল মেডিকেল কলেজ আছে, সেগুলোও তো সরকারি, কিন্তু এক্সট্রা এফর্ট নিজের তাগিদ নিয়ে, নিজের ইন্টারেস্ট নিয়ে কজন ডক্টর করবে? ওরা তো মাইনে পায় বলে করে যাচ্ছে। এখানে নিজের ইন্টারেস্টে করছে ডক্টররা, 1300 ডক্টর। ধীরে ধীরে দেখো, পিকচার আবি বাকি হ্যাঁ। দেখতে থাকুন। অ্যালোপ্যাথি ডক্টরদের অনেক কথা শুনেছি 23 বছর ধরে, এবারে আর শুনবো না, করবো আমার হসপিটালে। কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। দেখুন, শুধু আপনাদের দুহাত জোড়ে একটু আশীর্বাদের দরকার, আর কিচ্ছু দরকার নেই। এতদিন অনেক আশীর্বাদ করেছেন বলেই আমার মতো একটা ছোটখাটো নগণ্য মানুষ এতগুলো অনাথ বাচ্চাকে চালায়, অনেকের সাহায্য নিয়েও, যদিও একটা ছোট্ট বৃদ্ধাশ্রম, একটা আয়ুর্বেদ হসপিটাল, আর একটা চেম্বার, ডিস্ট্রিক্ট চেম্বার, এতগুলোই তো আপনাদের আশীর্বাদের ফল। এবার সেই জায়গাটা রেখেছি বলেই আশীর্বাদটা পাওয়া যায়। আশীর্বাদ দেওয়ার যাকে তাকে দেয়া যায় না, দেন কি মন থেকে? নিশ্চয়ই না। আপনাকেও সেই সার্ভিসটা আমি বাই হার্ট দিয়ে আসছি। আমি ট্রিটমেন্টটা বাই হার্ট করি, আমার যে ডক্টর টিম আছে আমার সাথে, তারাও বাই হার্ট করছে, শপথ করেছে। আগামী 6টা মাসের মধ্যে চিনতে পারবেন না এরিয়া, এবং এমন কোনো অসুখ থাকবে না যেটা আমার হসপিটালে হবে না, ট্রিটমেন্ট হবে না। সমস্ত অসুখের ডিপার্টমেন্ট ওখানে করা হচ্ছে। কে বলেছে হয় না? ঠিক। তাহলে আরেকবার দেখে নিই যে আপনার পরিবারকে যদি এরকম হাসি খুশি রাখতে হয় সারা জীবন, তাহলে অবশ্যই যোগাযোগ করে রাখুন দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল, ডিজিএম হসপিটাল। যা ছিল তা থেকে অনেক গুণ বেশি এখন চিন্তা ভাবনা করা হয়েছে। আশা করি মোটামুটি বোঝাতে পারলাম না। হসপিটালটা খুব ছোটখাটো না, হ্যাঁ অনেক বড় বিল্ডিং না, অনেক এরিয়া জুড়ে না, কিন্তু যেটুকু পাওয়া গেছে অনেক। একটা মানুষকে সুস্থ করে বাড়ি পাঠানোর জন্য অনেক। ভর্তি রেখে, জোর করে ভর্তি রেখে ব্যবসা করার জায়গা নয়। এখনকার দিনে মানুষের ধারণা হয়ে গেছে যে একটা নার্সিংহোম হসপিটাল খোলা মানে একদম এটিএম মেশিন, রুগীকে পাঞ্চ করলেই টাকা বেরোয়। না,
সেই জায়গাটা নয়। সেটা আপনাদের বাড়ির কাছে অনেক হসপিটাল আছে। গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল আবার নতুন করে, নতুন নাম এবছর থেকে ডিজিএম হসপিটাল, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। হ্যাঁ, আপনাদের অনেকের ফোন আছে, একটু শুনে নিন। নমস্কার, বলুন। হ্যালো, ঘুমিয়ে পড়লেন নাকি? এই এক দোষ আপনাদের, কানে দোষ কেন ফোন ধরে বসে থাকেন বলুন তো? কত সুন্দর প্রেজেন্টেশনটা চলছিল। তো আশা করি বন্ধুগণ আপনাদের ছোট্টর ওপরে আমি বোঝাতে পারলাম যে নতুন একটা দায়িত্ব নিতে চলেছি বললে ভুল, এখন নিয়ে ফেলেছি, অলরেডি রানিং। এবার আপনারা একটু সাহায্য করবেন, আর কিছু না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বাবা। ডাক্তার সেন? হ্যাঁ, এখন অবধি আমি বাবা। বলছি স্যার, ওই একটা হাত চিনচিন করছে, এটা কি করা যাবে? কি ফ্রি অফ কস্টে চাইছো না ওষুধ খেতে চাইছো বলো? না না, একটু আয়ুর্বেদিক যদি ওষুধ হতো, বা আপনার যদি একটু। অ্যাকচুয়ালি হচ্ছে হাত মধ্যে যেটা চিনচিন করছে, ঝিঝি ধরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে টিংলিং, নামনেস, নার্ভের প্রবলেম এটা হচ্ছে। তা নার্ভের জন্য আমি একটা ওষুধ বলে দিচ্ছি, আয়ুর্বেদিকেই নিউরোজি। ওই ওষুধটা দিনে 2 বার করে খাবে, আর বাড়িতে ডিমের কুসুম আর পেঁয়াজ রসুন খাওয়া বন্ধ করে কটা দিন। আর একটা কারেলা রোলার, করলার মতো দেখতে একটা রোলার পাওয়া যায়, এই 20-25 টাকা দাম মাত্র, প্লাস্টিকের পাওয়া যায়। ওর বডিতে না কাঁটা কাঁটা দেওয়া আছে, একদম দেখতে কারেলার মতো। ওইটা হাতে নিয়ে অবসর সময় এটা করবে, দেখবে তোমার হাত ঠিক হয়ে গেছে, আমার কাছে আসতে হবে না। কেমন? ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ জোরে বলুন, জোরে। কাকে দরকার? ডক্টর সেনকে? ও আচ্ছা, টিভিতে কথা বলবেন, বলুন, টিভিতেই বলুন। ও আচ্ছা, টিভি, তাহলে টিভির সামনে গিয়ে কথা বলতে হবে তো, আপনি তো ফোন করেছেন। সে আবার আধার কার্ড নিয়ে আসবো, যে আজকে আমার কাছে আধার কার্ডটা নেই, আমি আধার কার্ড নিয়ে আসবো, যেদিন আপনাকে দেখাবো আমি। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের পুরনো জায়গাগুলোর আরেকবার বলে দিই। মঙ্গলবার, বুধবার আর শনিবার বারাসাত শিশিরকুঞ্জ, সোমবার, শুক্রবার, রবিবার দমদম শিল কলোনি, আমার প্রাইভেট যে চেম্বার, হসপিটাল ছাড়া। ঠিক সেখানে যেরকম ভিড় আছে, এবং আপনাদের জন্য একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ ফ্রি। এখন একটা ফিস কাটলে আরেকটা মানুষ এমনি আপনার ফ্যামিলি দেখাতে পাচ্ছে। তো এটার কটা দিন মাত্র আছে, চলে আসতে পারেন যে কোনো সময়, যে কোনো দিনে, ঠিক বিকেল 4টের মধ্যে। একটা ফিস কাটলে আরেকজনকেও পরিবারে দেখাতে পারে। প্রচুর মানুষ অপেক্ষা করে বসে থাকে যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, কি প্রোডাক্ট নেওয়া যেতে পারে। ব্যথা যন্ত্রণার জন্য প্রচুর রুগী আমাদের পেইন ম্যানেজমেন্টে মারাত্মক রেজাল্ট দিই। পশ্চিমবাংলায় মোটামুটি ছোটোখাটো আপনাদের আশীর্বাদের নাম ডাক আছে, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসবে আর দৌড়ে দৌড়ে বাড়ি যাবে, সেরকম জায়গা। অপারেশন লাগে না, নি রিপ্লেসমেন্ট লাগে না, বিনা নি রিপ্লেসমেন্টে আপনি দৌড়াদৌড়ি করতে পারেন। তো প্রাথমিক মেডিসিনটা কি ম্যাজিকটা আছে, সেই ম্যাজিক প্রোডাক্টটাই আপনাদের একবার দেখিয়ে দিই। শুধু ওয়ার্ল্ড কাপে চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বাবি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদিক ব্যথাহীন জীবন। সব ব্যথা এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। চলুন ফিরে আসি। শুধু মনের ব্যথার নয়, নখদুটি সাপ। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো ডক্টর সেন? হ্যালো, বাকিটা বলুন, শুনতে পাচ্ছি।
ও এত ভাবনা চিন্তা করলে কাগজে লিখে পড়লে ফোন করে বললে হয়? আগে মাথায় নিয়ে নিতে হবে আমি কি বলবো, তাহলেই হবে। কারণ এত সময় একদম শেষের দিকে চলে এসেছি। আপনি আবার নেক্সট আগামীকাল যখন শো হবে আবার কথা বলবেন। অনেকের সঙ্গে কথা হয়ে ওঠেনি, আজকে আপনাদের জন্য একটা সুখবর ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সারা পশ্চিমবাংলা শুধু নয়, এপার বাংলা এবং ওপার বাংলা মানুষের জন্য নতুন একটা পদক্ষেপ ডক্টরদের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি একই ছাদের নিচে নতুন করে একটা সেট আপ, সেই লেভেলের কোনো রকম লুটমার ডাকাতি না, একটা সুন্দর জায়গা তৈরি করেছি যেটা আপনাদের ভীষণভাবে মানুষের জন্য প্রয়োজন। অনেকেই বলেন সোশ্যাল ওয়ার্ক করি, মানুষের জন্য কাজ করি। আমার তো মনে হয় না যে একটা অসুস্থ মানুষকে সুস্থ করার থেকে বড় কোনো আর সোশ্যাল ওয়ার্ক আছে কিনা। আমি একজনকে কম্বল দান করছি ঠিক কথা, কিন্তু কম্বলের ভেতরে যে শরীরটা তার তো সে তো জ্বরে কাতরাচ্ছে, আগে তার ওষুধের দরকার ছিল না কম্বলের থেকেও? তো সুতরাং মানুষ সেবাই পরম ধর্ম, জীব সেবাই শিব সেবা। সুতরাং আপনাদের সাহায্যেরও ভীষণভাবে দরকার। প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছেন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ডায়াগনস্টিক সেন্টারে আপনাদের যারা এজেন্ট আছে তাদেরকেও যোগাযোগ করতে বলতে পারেন। দরকার বিভিন্ন জায়গায়, আমরা তাহলে আপনাদের এলাকার মানুষগুলিকে বলে দেব ঠিকঠাক। এবং অবশ্যই যাদের NABL লাইসেন্সটা আছে তারাই কিন্তু যোগাযোগ করবেন। উইদাউট NABL আমাদের হসপিটালের সঙ্গে কানেক্ট করা যাবে না, বিকজ ইটস এ গভর্নমেন্ট সেক্টর। ঠিক তাই বলা থাকলো, যাদের যাদের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার আছে তারা আমাদের হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে যে এরিয়া থেকে আসবেন তাদের সেই এরিয়ার মানুষগুলোকে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। কেন? ভালো একটা টেস্টের জন্য। এরকম নয় যে আমার এখান থেকেই টেস্ট করাতে হবে, এরকম অনেক ডক্টর আছে যে সব টেস্ট করা আছে তারপরেও বলছে না ওই টেস্টগুলো আবার এখানেও করাতে হবে। কেন? আপনার মেশিনগুলো কি সোনার উপর দিয়ে বাঁধানো নাকি? ওই টেস্টগুলো সব মিথ্যা, আর আপনার এখানে যেটা করাবো সেটাই সত্যি না, এই জিনিস নয়। আপনি আপনার এলাকা থেকেই করে আনতে পারেন, কিন্তু ভালো ল্যাব যেগুলো NABL লাইসেন্সড হয়ে গেছে। তো আমরাও চাই যে সেরকম কিছু ডায়াগনস্টিক সেন্টার লিস্ট পাঠান, যোগাযোগ করুন, যে আমরাও যেন বলতে পারি এই জেলাতে আমাদের ভালো ল্যাব আছে। ঠিক, তাহলে আজকে সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। থ্যাঙ্কস সোনার বাংলা, থ্যাঙ্কস 24 ঘন্টা মুভিজ এবং মায়া টিভির সমস্ত দর্শক, ধন্যবাদ।